গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং স্বাচ্ছন্দ্যে আছেন। কর্মের প্রতি যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছেন। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ক্যাম্পেনিংও হচ্ছে এবং বিভিন্ন জায়গাতেও মিটিং সেটিং খুব দারুণভাবেই হচ্ছে। কিন্তু সাধারণ নলেজ এর উপরে ভিত্তি করে বিশেষভাবে কিছুটা দূর পর্যন্ত এগোনো যায়, কিন্তু যথেষ্ট পরিমাণে যদি নলেজ না থাকে কিন্তু কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে যেতে হয়। তাই আপনারা যারা যারা ক্যাম্পেনিং করছেন মডেল ক্রেডিট কোঅপারেটিভের ব্যানার রেখে, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। কিন্তু এর মধ্যেও আপনাদের কয়েকটা জিনিস জানতে হবে এবং নিজেকে আরও বেশি পরিমাণে জাগ্রত করতে হবে এডুকেশন সম্বন্ধে। এখনো মানুষের মধ্যে অনেক কিন্তুবোধ কিন্তু রয়েছে কোঅপারেটিভের বিষয়ে। তা সেই কোঅপারেটিভের বিষয়ে সেই কিন্তুবোধকে কিন্তু দূর কিন্তু আপনাদেরকেই করতে হবে। সেটা দূর করতে গেলে সঠিকভাবে কিন্তু এডুকেশনের কিন্তু প্রয়োজন। সঠিকভাবে যদি এডুকেশন যদি নেন, তাহলে কিন্তু মানুষের মন থেকে কিউরিসিটি দূর করা খুবই প্রবলেম কিন্তু হয়ে দাঁড়াবে। যেমন প্রাথমিকভাবে আপনারা অনেকের কাছেই শুনেছেন যে আসলে কোঅপারেটিভ কি এবং কোঅপারেটিভ সত্যিকারেরই কি সিকিউরিটি বোর্ডের আন্ডারে? সত্যিই কি ম্যাচুরিটি কি এতটা পরিমাণে দেওয়া যেতে পারে? এই সব জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে উদ্ঘাটিত হচ্ছে এবং তার সঙ্গেও আরও বিশেষ বিশেষ কিছু কোশ্চেন, যেমন ব্যাংকে ক্ষেত্রে যদি দেউলিয়া হয়ে যায়, কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, সেই ক্ষেত্রে সে 5 লাখ টাকা পর্যন্ত সে কিন্তু গ্রাহককে দিতে পারে, কিন্তু কোঅপারেটিভের ক্ষেত্রে কত দিতে পারবে? এই সব যে কোশ্চেনগুলো কিন্তু আপনাদের কিন্তু সম্মুখীন হতে হচ্ছে। তাই এই কোশ্চেনের সম্মুখীন হতে গেলে প্রথমে জানতে হবে কোঅপারেটিভ কি। কোঅপারেটিভটা কি? কোঅপারেটিভ কত ধরনের হয়? কোঅপারেটিভ কোন সিকিউরিটি বোর্ডের আন্ডারে? কোঅপারেটিভ এতটা ম্যাচুরিটি দিচ্ছে কি করে? এই যে জিনিসগুলো, এই কোশ্চেনগুলোর যে সম্মুখীন আপনাদের হচ্ছে, প্রাথমিকভাবে আপনাদের বলে রাখি যে আপনারা সিটিংগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করুন এবং আমার মিটিং যখন মেচেদা বলুন, বাকনান বলুন, বা শামপুর বলুন, বা আমতা বলুন, বা তমলুক বলুন, বা মেদিনীপুর বলুন, বা বর্ধমান বলুন, বা মুর্শিদাবাদ বলুন, যেখানেই আমার হচ্ছে মিটিং, সেখানে কিন্তু আপনারা মিটিংগুলোতে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করুন। কারণ মিটিং যদি আপনারা ভালোভাবে না শোনেন, না জানেন, তাহলে এই কোশ্চেনের কিন্তু সম্মুখীন আপনাকে সারাটা জীবনই কিন্তু হয়ে যেতে হবে। কোনো পলিসি উঠবে না এবং পলিসি থেকে আপনাকে বিতাড়িত হতে হবে এবং মানুষকে সঠিক ধারণাই কিন্তু আপনি দিতে পারবেন না। প্রথমে বলি যে কোঅপারেটিভটা কি। কোঅপারেটিভ হলো একটা মান্ধাতা আমল থেকে, মান্ধাতা মানে পৌরাণিক জায়গা থেকে সৃষ্টি হয়েছিল কোঅপারেটিভ। এই কোঅপারেটিভ হচ্ছে কোঅপারেটিভ মানে আদান প্রদান। মানে আগেকার দিনে কি হতো না, আগেকার দিনে কেউ হয়তো দেখা গেল যে সে চালের উৎপাদন ঘটাচ্ছে, কেউ হয়তো দেখা গেল ডালের উৎপাদন ঘটাচ্ছে, কেউ হয়তো দেখা গেল আলুর উৎপাদন ঘটাচ্ছে, কেউ দেখা গেল পটলের উৎপাদন দেখাচ্ছে, কেউ হয়তো দেখা গেল গাজরের উৎপাদন ঘটাচ্ছে। মানে এই রকম করে করে সব বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের উৎপাদন ঘটাচ্ছে।
কোনো মানুষ তো আর গাজর খেয়ে তো সারাটা জীবন বেঁচে থাকতে পারে না, তাই না? কোনো মানুষ শুধু চাল খেয়ে বেঁচে থাকতে পারে না, কোনো মানুষ শুধু পটল খেয়ে বেঁচে থাকতে পারে না। সেই জন্য কি হলো যে কয়েকটা মানুষ মিলে একটা গ্রুপের সৃষ্টি করলো। সেই গ্রুপটা কি হলো না, সেই গ্রুপে দেখা গেল সব রকমের মানুষ ওখানে সব রকম উৎপাদন করে এই রকম ধরনের মানুষ ওখানে কিন্তু যোগদান করলো। দেখা গেল কারুর কাছে চাল আছে, কারুর কাছে ডাল আছে। এ হয়তো 1 কুইন্টাল ডাল দিল, কেউ হয়তো 1 কুইন্টাল চাল দিল। মানে যে চাল দিচ্ছে তাকে হয়তো ডাল দিচ্ছে, বা তাকে হয়তো পটল দিচ্ছে, তাকে হয়তো আলু দিচ্ছে, তাকে হয়তো গাজর দিচ্ছে। মানে এই রকম করে আদান প্রদান নিজেদের মধ্যে শুরু হলো। এই শুরু হতে হতে দেখা গেল একটা টাইম দেখা গেল প্রচণ্ড পরিমাণে পরিমাণে যে উৎপাদন যে হচ্ছে সেটা দেখা গেল যে অধিকতর হয়ে যাচ্ছে, তা নিজেদের আদান প্রদান করেও বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেই জিনিসটা যে বেশি হয়ে যাচ্ছে সেই জিনিসটা নিয়ে এবার তাহলে কি শুরু হবে না, হচ্ছে আমদানি রপ্তানি শুরু হলো। তাহলে আমদানি রপ্তানি করে যে মুনাফা অর্জন হলো সেই মুনাফাটা একটা জায়গায় গচ্ছিত রাখা হলো। দেখা গেল সেই গচ্ছিত অংশ থেকে কারুর কোনো কিছু প্রবলেম হলো, সেই অংশ থেকে তাকে কিছুটা দেওয়া হলো, সেই ক্ষেত্রে সে আরও বেশি উৎপাদন বাড়াতে পারলো। এই রকম করে করে কোঅপারেটিভের জন্ম হয়। এই রকম করে করে কোঅপারেশন থেকেই হচ্ছে কোঅপারেটিভের জন্ম। কোঅপারেটিভ কোঅপারেটিভ কত ধরনের হয়? কোঅপারেটিভ মূলত 4 ধরনের হয়। একটা গ্রামীণ কোঅপারেটিভ হয়, একটা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ হয়, একটা স্টেট কোঅপারেটিভ হয়, একটা হচ্ছে মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ হয়, মাল্টি স্টেট কোঅপারেটিভ হয়। যাই হোক, এই যে গ্রামীণ কোঅপারেটিভ সেটা গ্রামের মধ্যেই সীমাবদ্ধ, আর যেগুলো আপনার ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ সেগুলো একাধিক আপনার মহকুমা বলুন বা একাধিক গ্রাম বলুন বা একাধিক আপনি আপনার প্লেস বলুন নিয়ে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে একাধিক প্লেসকে নিয়ে কিন্তু গঠিত হয়েছে সেই কোঅপারেটিভটা, মানে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভটা সেইটা নিয়ে গঠিত হয়েছে। স্টেট কোঅপারেটিভটা কি না, একাধিক ডিস্ট্রিক্টের দ্বারা গঠিত যেসব কোঅপারেটিভগুলো আছে সেগুলো হচ্ছে স্টেটের আন্ডারে পড়ে যাচ্ছে, মানে স্টেট কোঅপারেটিভ সেগুলোকে বলা হচ্ছে। আর মাল্টি স্টেট কোঅপারেটিভ কোনগুলো না, একাধিক স্টেট দ্বারা, মানে ধরুন পশ্চিমবাংলা, এদিকে ধরুন আপনার হচ্ছে দেখা গেল যে একাধিক যে আপনার যে স্টেটগুলো যেগুলো আছে সেই স্টেটগুলো দিল্লি থেকে শুরু করে যেসব স্টেটগুলো আছে সব একাধিক যতগুলো স্টেট আছে সব স্টেটগুলোকে সমন্বয়ে গঠিত হচ্ছে মাল্টি স্টেট কোঅপারেটিভ, মানে একাধিক স্টেটগুলোকে দ্বারা যে কোঅপারেটিভ গঠিত হচ্ছে তাকে বলা হয় মাল্টি স্টেট কোঅপারেটিভ। এবার হচ্ছে এই মাল্টি স্টেট কোঅপারেটিভ, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ, গ্রামীণ কোঅপারেটিভ, স্টেট কোঅপারেটিভ, এই যে কোঅপারেটিভের মধ্যে যে আপনার গ্রামীণ কোঅপারেটিভ বলুন, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ বলুন, স্টেট কোঅপারেটিভ বলুন, এইগুলো কিন্তু টোটাল কিন্তু কন্ট্রোল করে স্টেট গভর্নমেন্ট। কে না, স্টেট গভর্নমেন্ট কন্ট্রোল করে। তা সেই স্টেট গভর্নমেন্টের একটা হচ্ছে সিকিউরিটি বোর্ড আছে, তারা এইটা কন্ট্রোল করে। আর মাল্টি স্টেট যত কোঅপারেটিভ আছে, মানে একাধিক স্টেটের দ্বারা গঠিত যেসব কোঅপারেটিভগুলো আছে, ঠিক আছে, একাধিক স্টেট দ্বারা যেগুলো, ঝাড়খণ্ড আছে, দিল্লি আছে, পাঞ্জাব আছে, উত্তরপ্রদেশ আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, মানে একাধিক যে স্টেটগুলো আছে এই একাধিক স্টেটের দ্বারা যে হচ্ছে গঠিত যে কোঅপারেটিভটা, তারা ডাইরেক্ট কে দেখে না, হচ্ছে সেন্ট্রাল দেখে। সেন্ট্রাল কি করেছে না, একটা সিকিউরিটি বোর্ডের মাধ্যমে দেখে। সেই সিকিউরিটি বোর্ডটা কি না, সেই সিকিউরিটি বোর্ডটা হচ্ছে সিআরসিএস। এই সিআরসিএস যে সিকিউরিটি বোর্ডটা গঠন হয়েছিল 2020-তে, কারণ আর যেটা আনরেগুলেটেড যে বিল যে পাস হয়েছিল ভারতীয় রাজপত্রে, সেখানে কিন্তু অলরেডি এই সিকিউরিটি বোর্ডটা গঠন হয়েছিল। দেখতে গেলে এখানে আপনারা যদি দেখেন আমাদের যে সিকিউরিটি বোর্ডগুলো কতগুলো আছে, যেগুলো আমাদের যেসব সংস্থা এদের সঙ্গে জড়িয়ে আছে, মানে রেজিস্ট্রেশন প্রাপ্ত, সেখানে দেখতে পাবেন আরবিআই আছে, সেবি আছে, আইআরডি আছে, পিএফআরডি আছে, এনএইচবি আছে, সিআরসিএস, মানে 6টা সিকিউরিটি বোর্ড আপনারা কিন্তু দেখতে পাবেন। সিকিউরিটি বোর্ড অনেক আছে, তার মধ্যে এই 6টা সিকিউরিটি বোর্ড কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। কোথায় গেলে দেখতে পাবেন
আপনারা যদি আরবিআইয়ের ঘরে যদি যান, আরবিআইয়ের ঘরে গিয়ে যদি আরবিআই স্যাচুইট যদি অপশান যদি খোলেন, দেখতে পাবেন যেগুলো এন্টার লিস্ট যেটা আছে, সেই এন্টার লিস্টে যদি দেখতে পাবেন যে এদের নামগুলো অলরেডি দেওয়া আছে। দেখতে পাবেন আরবিআইয়ের রুলসও সেখানে দেখতে পাবেন। সেখানে বিভিন্ন রকম কোঅপারেটিভের রুলসও আপনি কিন্তু দেখতে পাবেন, সব রুলসই আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এবং তার সঙ্গেও আপনারা কিন্তু এটা দেখতে পাবেন যে হচ্ছে ওখানে যে এন্টার লিস্টে যে ওই যে সিআরসিএস এর মধ্যে কতগুলো কোঅপারেটিভ আছে, কতগুলো মাল্টি স্টেট কোঅপারেটিভ আছে, টোটাল আপনার কিন্তু বডিকে কিন্তু আপনারা কিন্তু ওখানে ওই পিডিএফে কিন্তু আপনার পেয়ে যাবেন। তাহলে সেই ক্ষেত্রে যে মাল্টি স্টেট কোঅপারেটিভগুলো সেগুলো একাধিক স্টেট দ্বারা গঠিত, সেগুলোকে কিন্তু কন্ট্রোল করছে কে না সিআরসিএস কন্ট্রোল করছে। দেখুন আরবিআই একটা সিকিউরিটি বোর্ড, সেবি একটা সিকিউরিটি বোর্ড, আইআরডি একটা সিকিউরিটি বোর্ড, পিএফআরডি একটা সিকিউরিটি বোর্ড, এনএইচবি একটা সিকিউরিটি বোর্ড, সিআরসিএস একটা সিকিউরিটি বোর্ড। কিন্তু এদেরকে কন্ট্রোল কে করে? অর্থমন্ত্রক। অর্থমন্ত্রক সেন্ট্রালের দ্বারা গঠিত যে অর্থমন্ত্রক আছে, সেই অর্থমন্ত্রকের দ্বারা গঠিত হচ্ছে এইসব সিকিউরিটি বোর্ড। এই সিকিউরিটি বোর্ড কিন্তু ভাগ করা আছে, যারা ব্যাংকিং পজিশনটা যারা দেখছে তারা আরবিআই দেখছে, যেগুলো হচ্ছে আপনার শেয়ার মার্কেট, এই সব হাবি জাবি যতগুলো জিনিসগুলো আছে, সেই শেয়ার বাজারের যেগুলো বেশি সেগুলো হচ্ছে সেবি দেখছে। আর হচ্ছে আইআরডিএ যত ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আছে, যত রকমের ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, যত রকম কোম্পানি মার্কেটে দেখতে পাবেন, যত ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আছে সব কিন্তু আইআরডিএর অন্তর্ভুক্ত। এনএইচবি কি? ন্যাশনাল হাউজিং ব্যাংক। যতগুলো আছে ব্যাংক আছে আপনার মানে হচ্ছে ঘরের ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে যারা লোন ফোন যারা দিচ্ছে বা হচ্ছে এই জিনিসগুলো যারা করছে, তারা হচ্ছে এনএইচবি সিকিউরিটি বোর্ড, মানে ন্যাশনাল হাউজিং ব্যাংকের যে সিকিউরিটি বোর্ড আছে এইগুলোকে দেখছে, কন্ট্রোল করছে। পিএফআরডিএ কে না প্রভিডেন্ট ফান্ডের যেসব এই কাজগুলো যেগুলো হচ্ছে যে সিকিউরিটি বোর্ড দিচ্ছে তার নাম হচ্ছে পিএফআরডিএ। আর হচ্ছে সিআরসিএসকে না, সিআরসিএস যত সেন্ট্রাল রেজিস্টার কোঅপারেটিভ আছে, সেন্ট্রাল রেজিস্টার মানে একাধিক স্টেট দ্বারা গঠিত, মানে মাল্টি স্টেট কোঅপারেটিভ যতগুলো আছে, মানে ক্রেডিট কোঅপারেটিভ যতগুলো আছে, তাদেরকে কন্ট্রোল কে করছে না সিআরসিএস করছে। একটা প্রাথমিক ধারণা আপনাদের দিয়ে রাখি, মার্কেট থেকে দু ধরনের টাকা তোলা হয়, একটা রেগুলেটর সিস্টেমে, একটা হচ্ছে আনরেগুলেটর সিস্টেম। রেগুলেটর সিস্টেম আমরা কাকে বলবো না, সেন্ট্রালের দ্বারা গঠিত যেসব সিকিউরিটি বোর্ড আছে, সেন্ট্রাল রেজিস্টার মানে অর্থমন্ত্রক, মানে আপনার সেন্ট্রালের যে অর্থমন্ত্রকের দ্বারা গঠিত যেসব সিকিউরিটি বোর্ড আছে, সেই সিকিউরিটি বোর্ডের আন্ডারে যেসব সংস্থা টাকা পয়সা লেনদেন মার্কেট থেকে করছে তাদেরকে আমরা বলবো রেগুলেটর। আনরেগুলেটর কাকে বলবো? এর ঠিক অপোজিটটা, যারা এই সিকিউরিটি বোর্ডের অন্তর্ভুক্ত নয়, রেজিস্ট্রিকৃত নয়, তাদেরকে আমরা কিন্তু বলবো আনরেগুলেটর। তাহলে রেগুলেটর কাকে বলবো আর আনরেগুলেটর কাকে বলবো বুঝতেই পেরে গেছেন। তাহলে আমরা জ্ঞান তো তাহলে আনরেগুলেটর স্কিমে কাজ করব না, রেগুলেটর স্কিমে কাজ করব। কারণ আমরা মানুষের সহযোগিতার জন্য এসেছি, মানুষকে সহযোগিতা করতে এসেছি, মানুষকে অগ্রগতির পথ দেখাতে এসেছি, মানুষকে ইনকামের পথ দেখাতে এসেছি, আমরা নৈতিকতার পথে চলি। তাহলে সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা কোনোদিন মানুষকে আনরেগুলেটর স্কিম আমরা দেখাতে পারবো না, আমাদেরকে দেখাতে হবে কি রেগুলেটর। কারণ এগুলো সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা গঠিত যেসব সিকিউরিটি বোর্ড আছে, সেন্ট্রাল মানে অর্থমন্ত্রকের দ্বারা গঠিত যেসব সিকিউরিটি বোর্ড আছে, সেই সিকিউরিটি বোর্ডের আন্ডারে যেসব সংস্থা রেজিস্ট্রিকৃত এবং মার্কেট থেকে টাকা পয়সা লেনদেন করছে, তাকে আমরা বলবো রেগুলেটর। তাহলে আমরা কাজ করব তাহলে এইসব সিকিউরিটি বোর্ডে, যেসব সিকিউরিটি বোর্ডগুলো আমি আগে বলে গেলাম। এবার মূলত কোশ্চেন আসে এই সিকিউরিটি বোর্ডের আন্ডারে এইসব সংস্থা কাজ করছে। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে, দেখুন এখানে আসে যে ব্যাংক এত পার্সেন্টেজ দিতে পারছে না কিন্তু কোঅপারেটিভ পার্সেন্টেজ দিতে পারছে কেন? এই কোশ্চেনে যখন আপনারা মুখোমুখি যখন হচ্ছেন, তখন আপনাদের একটা প্রাথমিক ধারণা একটা দিয়ে রাখি, যেটা একদম মানে এক কথায় অ্যান্সার। ব্যাংক বলুন বা অন্যান্য সংস্থাই বলুন, আর অন্যান্য সংস্থাই বলুন, এদেরকে যে পরিমাণ সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে, মানে 35% এদেরকে ট্যাক্স দিতে হয়। কোঅপারেটিভকে কিন্তু 35% কিন্তু ট্যাক্স দিতে হয় না। ব্যাংকে এসএলআর এর ঘরে 24% জমা রাখতে হয়, কোঅপারেটিভকে 24% কিন্তু জমা রাখতে হয় না। 6% ক্যাশ রেশিও মেনটেন করতে হয় দুজনকে, কোঅপারেটিভকেও মেনটেন করতে হয়, ব্যাংককেও মেনটেন করতে হয়। দেখুন মূলত তো তিনটে জায়গা আছে মানুষের,
এক হচ্ছে ব্যাংক, দুই হচ্ছে কোঅপারেটিভ, তিন হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসের কথা, পোস্ট অফিস ডাইরেক্ট গভর্নমেন্টে, ওর কিছু টাকা সেন্ট্রাল গভর্নমেন্টে, কিছু টাকা স্টেট গভর্নমেন্টের দিকে চলে যায়, তাহলে ওর কথা আসছেই না। এবং ওর ম্যাচুরিটি অনেক, সেটা সরকারের ঘর থেকে, সেটা ট্যাক্সের ক্ষেত্রে হোক, যে যে সেদিকে আমার না ঘাটলেও চলবে, তার কারণ হচ্ছে সেগুলো সরকার তার নিজস্ব জায়গা থেকে ম্যাচুরিটি দেয়। কিন্তু ব্যাংক আর কোঅপারেটিভ এরা তো দুটো আলাদা, তাই না? দুটো আলাদা, ব্যাংক আর কোঅপারেটিভ দুটো আলাদা। ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাংকের ক্ষেত্রে 35% ট্যাক্স দিতে হচ্ছে। যদি কোনো মানুষ যদি 1000 টাকা যদি জমা যদি দেয়, তার 35% ট্যাক্সে চলে যাচ্ছে, মানে 350 টাকা চলে গেল। 24% এসএলআর ঘরে জমা রাখতে হলো, তাহলে 240 টাকা ওখানে চলে গেল। 6% ক্যাশ রেশিও মেনটেন করতে হলো, সেই ক্ষেত্রেও কিন্তু চলে গেল আরও আপনার 6%, আরও 60 টাকা চলে গেল। তাহলে দেখা গেল যে 65% লেস দেন ইওর মানি, মানে 1000 টাকা যদি আপনি যদি দেন, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে না, সেই ক্ষেত্রে 650 টাকা চলে আসছে। তাহলে হাতে তাহলে কত পড়ে থাকছে ব্যাংকের, না হাতে পড়ে থাকছে 350 টাকা। সেই 350 টাকা ব্যাংক কিন্তু একটা জায়গাতেই কিন্তু টাকা কিন্তু খাটাতে পারে, সেটা হচ্ছে লোন সেক্টর। এটা ছাড়া কিন্তু ব্যাংকের আর টাকা খাটাবার কিন্তু জায়গা নেই। কোঅপারেটিভের ক্ষেত্রে রুলস হচ্ছে, সরকারি রুলস হচ্ছে, আপনি আপনার জায়গাতে একাধিক সেক্টরে আপনি কিন্তু টাকা খাটাতে পারেন। আপনি আপনার জায়গাতে একাধিক সেক্টরে আপনি কিন্তু টাকা কিন্তু খাটাতে পারেন। সেই ক্ষেত্রে কোঅপারেটিভ কী করছে, নিজস্ব যে জায়গাগুলো করে রেখেছে, সেটা গার্মেন্টস ডিপার্টমেন্টই হোক, বা এগ্রিকালচার ডিপার্টমেন্টই হোক, বা বিভিন্ন, বা এফএমসিজি ডিপার্টমেন্টই হোক, রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে হোক, বিভিন্ন রকম যে ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, তারা নিজস্ব জায়গাতে টাকাটা খাটাচ্ছে। তাহলে একটা কথা আমি বলে রাখি, তাহলে 350 টাকা ব্যাংকের হাতে থাকছে, 350 টাকা ব্যাংকের হাতে থাকছে, আর কোঅপারেটিভের হাতে কত টাকা থাকছে, 940 টাকা থাকছে। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, 940 টাকাকে খাটিয়ে আপনাকে খুব কম টাইমের মধ্যে বেশি ম্যাচুরিটি দিতে পারবে, না ব্যাংকের যেটা আপনার খাটিয়ে বেশি ম্যাচুরিটি দিতে পারবে। এটা আপনাদের একটা সাধারণ একটা ধারণা আপনাদের দিলাম। আমি এটাই বলতে চাইলাম যে ব্যাংকের ক্ষেত্রে কি হয়, ব্যাংকের ক্ষেত্রে ট্যাক্স দিতে হচ্ছে। এগ্রিকালচার যে কোঅপারেটিভগুলো যেগুলো আছে, এগ্রিকালচারের যেগুলো রেজিস্ট্রিকৃত যে কোঅপারেটিভগুলো আছে, তাদের ক্ষেত্রে কোনো কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না। তাদের 24% এসএলআরের ঘরে জমা রাখতে হচ্ছে না। কারণ কেন এসএলআরের ঘরে কেন জমা রাখতে হচ্ছে না, সেই কোশ্চেনে আমি আসবো। এসএলআরের ঘরে তাকে কিন্তু জমা রাখতে হচ্ছে, ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এসএলআরের ঘরে জমা রাখতে হচ্ছে। 6% ক্যাশ রেশিও মেনটেন করতে হচ্ছে। 6%-এর মধ্যে আপনি ধরুন একটা 6% যে ক্যাশ রেশিওটা, তার মধ্যে কী কী না খরচের ক্ষেত্রে কী হয়, আপনার ধরুন স্টেশনারি আছে, আপনার ধরুন রেন্টাল আছে, আপনার ধরুন স্টাফ আছে, সেই যে মেনটেনগুলো 6% ক্যাশ রেশিও মেনটেন করতে হচ্ছে, সেটা কোঅপারেটিভের ক্ষেত্রে এবং ব্যাংকের ক্ষেত্রে দুজনকেই মেনটেন করতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দুজনেরই কিন্তু 60 টাকা কিন্তু যাচ্ছে, কিন্তু 24% কোঅপারেটিভের কিন্তু যাচ্ছে না, আর 35%ও কিন্তু কোঅপারেটিভের যাচ্ছে না। সেই ক্ষেত্রে কোঅপারেটিভের ক্ষেত্রে বেশি অ্যামাউন্ট কিন্তু তাদের হাতে কিন্তু রয়ে যাচ্ছে কোঅপারেটিভের ক্ষেত্রে, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু অতটা অ্যামাউন্ট থাকছে না। ব্যাংক সেই জন্যে কী করে, লোন সেক্টরে টাকা খাটিয়ে আপনাদেরকে ম্যাচুরিটি দিচ্ছে। কিন্তু কোঅপারেটিভ তার নিজস্ব জায়গাতে কোঅপারেটিভ হচ্ছে মেম্বার চালিত, ব্যাংক হচ্ছে গ্রাহক চালিত। মেম্বার মানে কি মালিকানা, আর গ্রাহক মানে কি তাদের অতিথি যাকে বলা হয়, ঠিক আছে, গ্রাহক নিজস্ব অতিথি, ঠিক আছে, মানে যেটাকে বলা হয় কাস্টমার যেটাকে বলা হয় কাস্টমার। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কাস্টমার, আর কোঅপারেটিভের ক্ষেত্রে কিন্তু মালিকানা, ঠিক মেম্বারশিপ। তাহলে সেই ক্ষেত্রে তার নিজস্ব জায়গাতে টাকাটা খাটাচ্ছে, এবং নিজস্ব জায়গাতে যখনই টাকাটা খাটাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে ব্যাংকের থেকে অনেক অধিকতর, 940 টাকা খাটছে, আর এদিকে ব্যাংক খাটাচ্ছে 350 টাকা। এবার আপনারা ভেবে দেখুন যে কে আপনাদেরকে বেশি দিতে পারে, ব্যাংক দিতে পারবে না কোঅপারেটিভ দিতে পারবে, এটা একবার ভেবে দেখুন। এটা তো গেল একটা কোশ্চেন, এটা গেল একটা কোশ্চেনের ব্যাপার, একটা অ্যান্সার গেল। সেকেন্ডতম কোশ্চেন হচ্ছে এসএলআর মানে কি, রিজার্ভ ফান্ড। যদি কোনো দিন ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এসএলআরের ঘরে যে টাকাটা জমছে, সেইখান থেকে কিন্তু হায়েস্ট কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু ব্যাংক দিতে পারবে। কিন্তু কোঅপারেটিভের ক্ষেত্রে যদি বলে কেউ কোঅপারেটিভ তাহলে দেউলিয়া হয়ে গেলে তাহলে কি দেবে, কোঅপারেটিভ কোনো দেউলিয়া হওয়ার কোনো জায়গাই নেই। তার কারণ
যখন কোঅপারেটিভের যেটা একদম মানে হচ্ছে আপনারা যেটা বুঝতে পারবেন তার সেই ভাষায় বলছি, কোঅপারেটিভকে মেনটেন করতে হয় তার অ্যাসেট ভ্যালুর ওপর, মেনটেন করতে হয় তার অ্যাসেট ভ্যালু, তার লাইবিলিটি কত আছে আর অ্যাসেট ভ্যালু কত আছে। যদি দেখে যে হচ্ছে তার অ্যাসেট ভ্যালু যা আপনার লাইবিলিটি আছে, মার্কেট থেকে যে টাকা তুলেছেন তার থেকে 1.5 গুণ আপনার অ্যাসেট ভ্যালু আছে কিনা সেটা দেখবে। যদি তার অ্যাসেট ভ্যালু যদি দেখা গেল আপনার 9,500 কোটি টাকা আপনার মার্কেট ভ্যালুয়েশন আছে, বা হচ্ছে আপনার মার্কেট থেকে আপনি তুলেছেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাসেট ভ্যালু দেখা যাচ্ছে আপনার 18,000 কোটি টাকা আপনার অ্যাসেট ভ্যালু দেখা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে তাহলে অধিক মানে 1.5 গুণ থেকে 2 গুণের মতন আপনার অ্যাসেট ভ্যালু। তাহলে সেই ক্ষেত্রে আপনি বলুন কোনো কোঅপারেটিভ কি দেউলিয়া হতে পারে? এবার কোঅপারেটিভ যদি দেউলিয়া, আপনার যদি ভাষায় যদি বলি কোঅপারেটিভ যদি দেউলিয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের 100% অ্যামাউন্ট কিন্তু দেওয়ার জায়গা আছে, বোঝাতে পারলাম? সেই জন্য এসএলআর এর ঘরে জমা রাখার কোনো যুক্তিই নেই, কারণ আমাকে তো গভর্নমেন্টকে দেখাতেই হচ্ছে আমার অ্যাসেট ভ্যালু কত আর আমি মার্কেট থেকে তুলছি কত, আমার লাইবিলিটি কত, আমাকে দেখাতে হচ্ছে। কিন্তু ব্যাংকে কি করতে হচ্ছে? ব্যাংকে তো সেইটা দেখাতে হচ্ছে না। ব্যাংকে কি দেখাতে হচ্ছে না? ব্যাংকে আপনি যে ফান্ডটাই তুলুন না কেন তার 24% আপনাকে রিজার্ভ রেশিও আপনার এসএলআর এর ঘরে জমা রাখতে হচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আমি বলি যে কোঅপারেটিভ দেউলিয়া হওয়ার কোনো জায়গা নেই। কোঅপারেটিভ যদি বন্ধ হয়ে যায়, আপনার 100% যে অ্যামাউন্ট আপনি দিয়েছেন সেই পার্সেন্টেজ আপনি সেই অ্যামাউন্টই আপনি ব্যাক পাবেন, একদম 100%। এবার বলি আপনাদের এই যে কোঅপারেটিভে অনেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কোঅপারেটিভের পলিসি তুলতে গিয়ে অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু লক্ষ্য করছেন যে অনেক মানুষ অনেক রকমভাবে আপনাদের কাছে অনেক কথা আপনাদেরকে বলছে। আপনারা সঠিকভাবে যদি এডুকেশন প্রাপ্ত যদি হন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সেখান থেকে কিন্তু পলিসি নিয়ে আসতে পারবেন না, এবং কোনো পলিসি কিন্তু ক্লোজ কিন্তু করতে পারবেন না, কোনো পলিসি কিন্তু ক্লোজ করতে পারবেন না। এই জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু ধারণা রাখতে হবে। আরও অনেক জিনিস আছে ধারণা রাখার, আরও অনেক জিনিস, এখানেই শেষ নয়, আরও অনেক জিনিস রাখার জায়গা আছে। যাই হোক, আরও অন্যান্য বিষয়গুলো, এইসব বিষয়গুলো এমনিতেই 22 মিনিট হয়ে গেছে এইসব বিষয়গুলো আলোচনা করতে গিয়ে, আর দীর্ঘায়িত করব না। আরও অনেক বিষয় আছে, সেগুলো মিটিংয়ে এলে আরও বিষয়টা আরও ভালো করে জানা যাবে। এবং আরও একটা কথা বলে রাখি, মাত্র 3টে জায়গাতে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করা যায়। সেটা কোথায় কোথায় না? এক হচ্ছে পোস্ট অফিস, 2 হচ্ছে ব্যাংক, 3 হচ্ছে কোঅপারেটিভ। কোঅপারেটিভ মেম্বার চালিত, ব্যাংক হচ্ছে গ্রাহক চালিত, মানে কাস্টমার বিল্ড আপ করে, আর পোস্ট অফিস হচ্ছে তার নিজস্ব কাস্টমার বিল্ড আপ করে, ওটা নিজস্ব সরকারি নিজস্ব। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে শুরুয়াতটা কোথায়, শুরুয়াত হচ্ছে যে কোনো ব্যাংক বলুন, তার শুরুয়াত কিন্তু একটা কোম্পানি, তার শুরুয়াত কিন্তু একটা কোম্পানি, সেখান থেকে সৃষ্টি হয় কোঅপারেটিভের, সেই কোঅপারেটিভ থেকে সৃষ্টি হচ্ছে ব্যাংকের। তাহলে মাদার তাহলে কে? কোঅপারেটিভ না? এই যে এলআইসি জন্ম কোথা থেকে? কোঅপারেটিভ থেকেই। তাহলে আপনাদের বুঝতে হবে, জানতে হবে। এর জন্য সঠিকভাবে এডুকেশন যদি প্রাপ্ত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায়। আমি যতটা মুখে বললাম এটা বোঝাতে মিনিমাম 1 ঘন্টার মতন টাইম লেগে যাবে, 1 ঘন্টার মতন টাইম লাগবে। যদি মনে হয় কেউ আপনাকে বলছে যে আমাদের এই মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ আপনি টাকা রাখুন, এই রাখুন সেই রাখুন, আগে দেখে নিন যে আরবিআইয়ের ঘরে গিয়ে আরবিআই www.sachit.rbi.org.in এ গিয়ে দেখুন, অপশানটা খুলবেন, তারপরে দেখবেন ফার্স্ট অপশান আসছে আরবিআই স্যাচিট। সেখানে অপশানটা খোলার পরে সেখানে দেখবেন রেজিস্টার এন্ট্রেন্স বলে একটা অপশান দিচ্ছে। প্রথমে দেখবেন বিজ্ঞাপন দিচ্ছে আনরেগুলেটেড স্কিমে কেউ টাকা রাখবেন না, ট্র্যাক ইউর কমপ্লেন, বা কমপ্লেন কেউ করার জন্য বলছে, ও তারপরে লগুলো সব দেওয়া আছে। তারপরে দেখবেন রেজিস্টার এন্ট্রান্সে গিয়ে সব সিকিউরিটি বোর্ডের নাম দেওয়া আছে। আমরা যে সিকিউরিটি বোর্ডে যে কাজ করি সেই সিকিউরিটি বোর্ডের নাম হচ্ছে সিআরসিএস, এবং আমি যে সিকিউরিটি বোর্ডের মানে অথেন্টিক কিনা সেটাও কিন্তু আপনারা কিন্তু ওখান থেকে গেলে কিন্তু দেখতে পেয়ে যাবেন।
যদি আপনারা যদি সিআরসিএসে যদি ক্লিক যদি করেন, দেখবেন ওখান থেকে একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হচ্ছে। সেই পিডিএফে কিন্তু আপনি অসংখ্য আপনি ক্রেডিট কোঅপারেটিভ আপনি কিন্তু দেখতে পাবেন। সেখানে অনেক ক্রেডিট কোঅপারেটিভ কিন্তু আপনারা কিন্তু সেখানে দেখতে পাবেন। সেখানে দেখবেন 617 নম্বর রেজিস্টার মোরাল ক্রেডিট কোঅপারেটিভও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাহলে এই জায়গাগুলো আপনাদের কিন্তু বুঝতে হবে, জানতে হবে, সঠিকভাবে এডুকেশন নিতে হবে। মানে কোনো মিটিং করতে গিয়ে কোনো মিটিং থেকে চলে এলে হবে না। তার কারণ অনেকেই দেখতে পাচ্ছি আপনারা বুঝালেন যে আমার কোম্পানির এই আছে, ওই আছে, সেই আছে। আরে মূলত কোম্পানির কি আছে সেটা তো দেখে বুঝে লাভ নেই। তারা কোঅপারেটিভ বিষয়টাই জানে না, তারা কোথায় টাকাটা রাখছে। তারা কোম্পানির বিষয়টা তাদেরকে জানাতে গেলে, বোঝাতে গেলে আগে বোঝাতে হবে কোঅপারেটিভ কী জিনিস। এবং কোঅপারেটিভটা না বলে প্রথমেই আপনি কোম্পানি কেন বলে ফেলছেন, এই জায়গাটা আপনাকে কিন্তু বলতে হবে। এবং কোম্পানির দ্বারাই তো কোঅপারেটিভের সৃষ্টিটা হচ্ছে। তাহলে কোম্পানি একাধিক জায়গাতে, যেসব জায়গাতে টাকাগুলো আছে সেগুলো কোম্পানির আন্ডারই না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু বোঝাতে হবে জিনিসগুলো। এই যে জিনিসগুলো আপনারা ভাবছেন যে হচ্ছে খুব টাফ, মানে খুবই সহজ জিনিস, কিন্তু খুব সহজ জিনিস নয়, এগুলো খুবই টাফ। টাফ মানে ভেরি টাফ। এগুলো কিন্তু আপনারা কিন্তু যদি নলেজ না নেন, গ্যাদার না যদি করেন, কোনো একটা জায়গাতে গিয়ে কিন্তু আপনাদের কিন্তু থামতে হবে। এই সঠিক ধারণা কিন্তু আপনাদের কিন্তু নিতে হবে, বারংবার বলছি। তাই এবার আসি মোরাল ক্রেডিট কোঅপারেটিভের আর একটা জায়গা, মোরাল ক্রেডিট কোঅপারেটিভ নিয়ে আমি বলেই দিলাম। এবার মোরাল গ্রুপের রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট নিয়ে আমি আসি। আমাদের রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে মানে 4 তারিখ পর্যন্ত একটা আমাদের দিয়েছিল, মানে আমাদের অফার দিয়েছিল যে রিয়েল এস্টেটে যারা ফুল পেমেন্ট যারা করবে তারা 1% করে ফিডব্যাক পাবে। কত মাস পাবে? 100 মাস, মানে তার টাকাটাই তাকে ঘুরিয়ে দেওয়া হলো। এবার অনেকের কোশ্চেন, এ তো ভাই, আরে ভাই এ দিয়ে আবার সব গুটিয়ে ফুটিয়ে নেবে না তো? এই যে কোশ্চেনটা শুনে নিন। তাহলে আপনারা যে কোনো জিনিস আপনারা প্রথমেই ক্লারিফিকেশান না করে, তার উপর নলেজ গ্যাদার না করে কিন্তু অনেকে অনেক কথা বলে ফেলেন। এবার আমি একটা কথা বলি, কি করে দিচ্ছে। দেখুন, আমাদেরটা কোঅপারেটিভ, তা কোঅপারেটিভে আমাদেরটা হচ্ছে মোরাল গ্রুপ অফ কোম্পানি। এই মোরাল গ্রুপ অফ কোম্পানি আছে এবং এই মোরাল গ্রুপের ধরুন একটা স্টেটমেন্ট আমাদেরকে বাড়াতে হবে। ধরুন আমি ধরলাম যে একটা স্টেটমেন্ট আমাদের হসপিটাল ডিপার্টমেন্টটা বাড়াতে হবে। তাহলে নতুন একটা হসপিটাল ডিপার্টমেন্ট আমাদের চালু হতে চলেছে। তা সেই যে চালু যে হবে, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের অ্যামাউন্টের প্রয়োজন নয়। সে অ্যামাউন্টটা আসবে কোত্থেকে? আমরা যদি দেখা গেল কোনো একটা সংস্থার কাছ থেকে, অন্য আর একটা সংস্থার কাছ থেকে, মানে ব্যাংকের বা কোনো একটা সংস্থার কাছ থেকে আমরা লোন নিলাম এবং লোন নিয়ে আমরা কি করলাম, আমরা আর একটা ডিভিশন আর একটা চালু করতে যাচ্ছি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের 15% থেকে 25% কিন্তু আমাদের কিন্তু অ্যাভারেজ কিন্তু গুনতে হবে ইয়ারলি। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 15 to 25% আমার চলে যাচ্ছে, মানে সুদ দিতেই চলে যাচ্ছে আমাদের। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এটা যদি করি, আমি যদি কোনো সংস্থাকে আমি সুদ না দিয়ে আমার মেম্বারদেরকে আমি যদি ফ্যাসিলিটি দিই, আমার যে অ্যামাউন্টটা প্রয়োজন, আমার কাছে এই অ্যাসেট ভ্যালু আছে। দেখুন, ব্যাংকের কাছ থেকে আমরা কোনো টাকা নিলে তার সুদ যতই আমরা দিতে থাকি না কেন, তার আসলটা তাকে তো ব্যাক করতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি না, আমরা এটাই করছি, দেখুন আমরা তাকে তার নামে একটা রিয়েল এস্টেটের প্লট তাকে দিয়ে দিচ্ছি, তাদেরকে দিয়ে দিচ্ছি। সে প্লটের আমি দাম ধরলাম যে 10 লাখ টাকা একটা প্লটের দাম হলো। এই 10 লাখ টাকা যে প্লটের দাম যে আমি যে তুললাম, আমি যদি ব্যাংকের কাছ থেকে আমি যদি 10 লাখ টাকা নিতাম, তাহলে প্রতি মাসে আমাকে 15% থেকে 25% আমাকে সুদ কিন্তু দিয়ে যেতে হলো। কিন্তু আমি যদি এটা মেম্বারের কাছ থেকে যদি 10 লাখ টাকা তুলে নিলাম, তাকে তার নামে একটা প্লট দিয়ে দিলাম এবং প্রতি মাসে আমি 1% করে তাকে দিতে থাকলাম, যতক্ষণ না তার অ্যামাউন্টটা তার কাছে অ্যাভেলেবেল হচ্ছে, মানে যে অ্যামাউন্টটা সে দিয়ে কি করেছে না
ওখান থেকে প্লটটা নিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে না, সেই ক্ষেত্রে এটাই দাঁড়াচ্ছে যে 1% করে তাকে দিয়ে যাচ্ছে, তাহলে 12 মাসে তাহলে 12% বেরোচ্ছে। তাহলে আমার কাছ থেকে দেখা যাচ্ছে 12% বেরোচ্ছে, তাহলে ব্যাংকের কাছে গেলে তাহলে 15% থেকে 25% আমাকে দিতে হতো। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু আমি নিজের জায়গাতে নিজের মেম্বারকেই আমি কিন্তু নিজের মেম্বারের কাছ থেকে আমি টাকা তুলে এবং তাকে আসল টাকার বদলে তাকে তার নামে আমি প্লটটা দিয়ে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি তাকে যদি আমি 12% আমার নিজের মেম্বারকে দিই, আমার ক্ষতি কি? ক্ষতি তো কিছু নেই। আমার মেম্বারের কাছ থেকে আমি টাকা ধার নিলাম, তার বদলে আমি তাকে একটা প্লটও আমি দিয়ে দিলাম, কারণ তার আসল টাকাটা নিয়েছে, আসল টাকাটা দিতে পারবো না, তার সুদটা আমি তাকে দিয়ে যাব। তাহলে তার সুদটা আমি তাকে যদি দিতে পারি, তাহলে তার আসল টাকার বদলে তাকে তার প্লটটা আমি দিয়ে দিলাম এবং প্রতি মাসে তাকে সুদটা দিয়ে চলে গেলাম 1% করে। তাও আমি বললাম কি না, 1% করে আপনাকে সুদ দিয়ে গেলাম, 100 মাস আপনাকে আমি সুদ দিয়ে চলে যাব। তাহলে 100 মাস তাকে সুদ দিতে গেলে তাহলে তার দেখা গেল তার প্লটের ফুল রেটটাই উঠে গেল। উপরন্ত আমি ওই টাকা নিয়ে আর একটা ডিভিশন আমি আরম্ভ করতে শুরু করে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমি অনায়াসে কিন্তু 1% কিন্তু আমি কিন্তু দিতে পারি। 1% কিন্তু আমি অনায়াসে কিন্তু দিতে পারি। আমি ব্যাংকের কাছ থেকে বা কারোর কোনো সংস্থার কাছ থেকে আমি লোন না নিয়ে আমি আমার নিজের মেম্বারদের কাছ থেকে মানে নিয়ে নিচ্ছি, আসল টাকার বদলে তাকে আমি প্লট দিয়ে দিচ্ছি এবং প্রতি মাসে আমি 1% করে আমি তাকে সুদ দিয়ে যাচ্ছি। তাকে 100 মাস সুদ দিয়ে গেলাম, দিয়ে একটা জায়গাতে স্টপ হয়ে গেলাম না, একটা জায়গায় গিয়ে আমি স্টপ হয়ে গেলাম, কোন জায়গায় না 100 মাস, তার যখন ফুল পেমেন্ট হয়ে গেল তখন স্যার 100 মাস তাকে আমি পূরণ করে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে প্লট দেওয়া যেতে পারে তো? ইয়েস অর নো, আপনারা ভেবে দেখুন। এটা হচ্ছে রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট। আমি জানি না যে আজকে এই 4 তারিখের পর থেকে আপনারা এই 1% করে আপনারা পাবেন কি না, কারণ আমাদের অ্যামাউন্টটার প্রয়োজন ছিল সেই অ্যামাউন্টটা অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, অলরেডি। এবার যদি সংস্থা যদি ছাড়ে যে এটা প্রয়োজন আছে, এটা ছাড়ার দরকার আছে, তাহলে সংস্থা ছাড়বে। আর যদি মনে হয় না সংস্থার প্রয়োজন নেই এখন, আর কোনো ডিভিশনের জন্য এই টাকাটা আমার কোনো প্রয়োজন নেই বাড়াবার জন্য, বা কোনো একটা ডিভিশন ডেভেলপ করার জন্য আমার টাকার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে এই রকম পজিশনগুলো আনতে হয়। মূলত একটাই কথা, আমি কোনো সংস্থার কাছ থেকে টাকা নিয়ে তাকে আমি সুদ না দিয়ে আমি একটা মেম্বারের কাছ থেকে নিলাম, তাকে তার আসল টাকার বদলে তাকে আমি প্লটটা বুঝিয়ে দিলাম এবং তাকে প্রতি বছর 12% করে আমি সুদ দিয়ে চলে গেলাম। তাহলে আমার ঝামেলা মিটে গেল। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার যে এক্সট্রা যে পার্সেন্টেজ কিন্তু আমার বেঁচে গেল, যে পার্সেন্টেজ আমার বাঁচলো সেই পার্সেন্টেজ থেকেও কিন্তু আমরা কিন্তু একাধিক কিন্তু ডিভিশন কিন্তু আমরা বাড়াতে পারবো। কথাটা আপনারা বুঝতে পারলেন? অনেকে রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট নিয়ে অনেক রকম কথা বলছেন, নেগেটিভিটি দূর হচ্ছে। আসল আপনাদের ফান্ডাটা আমি বলে দিলাম, এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে কি না, এবার হচ্ছে আরও যেসব ডিসিশনগুলো আছে, আপনি তো এত তো মাল্টি যে হচ্ছে অনেক কোম্পানি দেখছেন, MLM কোম্পানি অনেক দেখছেন, তা কোনো কোম্পানিতে আপনি কি দেখাতে পারবেন আয়ুর্বেদিক? কোনো কোম্পানি দেখতে পাবেন? কোনো কোম্পানি কিন্তু দেখতে পাবেন না। কিন্তু এই মোরাল নিজস্ব ফার্মা ডিপার্টমেন্ট আছে। এবং আমাদের যে কোঅপারেটিভের যে টাকাটা যে মার্কেট থেকে যে তোলা হয়, তার মধ্যে বেশিরভাগ টাকা আমাদের রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর হচ্ছে আমাদের ফার্মা ডিপার্টমেন্ট, সফটওয়্যার ডিপার্টমেন্ট, এইসব ডিপার্টমেন্টকে আমাদের কিন্তু টাকাগুলো বেশি কিন্তু ওখানে FMCG ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এইসব ডিপার্টমেন্টের উপর খাটানো হয়। তাহলে সেই ক্ষেত্রে আপনারা ভাবুন যে একটা মেডিসিনের ওপরে যদি টাকা যদি খাটানো হয়, আপনার টাকা কত দিনে ডবল হতে পারে? আপনার IQ কি বলে? ভেবে দেখুন। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কিন্তু এটা চিন্তা করার বিষয় আছে। এখন দাঁড়িয়ে এখন পজিশনে দাঁড়িয়ে আছে মোরাল গ্রুপ টোটাল 45খানা, আমি আগের দিন 42খানা কোম্পানি বলেছিলাম, এখন বলছি 45খানা কোম্পানির সমন্বয়ে গঠিত। সব কোম্পানি কিন্তু সিস্টার কনসাল্ট, সব কোম্পানি কিন্তু নিজস্ব কোম্পানি, কারোর কাছ থেকে টেক ওভার করা নয়, কিছু করা নয়,
নিজস্ব কিন্তু কোম্পানি, সিস্টার কনসাল্ট, নিজস্ব কোম্পানি। তাই নিজস্ব কোম্পানির আন্ডারে নিজস্ব সব ডিভিশনকে ভাগ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট সিকিউরিটি পার্ট। তাই এইগুলো হচ্ছে যে কোনো একটা কোম্পানি বাঁচতে গেলে সেই কোম্পানির বেস মানে ভিতটা কী আছে দেখতে হবে। ম্যানেজমেন্ট সিকিউরিটি পার্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট পার্ট ইজ ম্যানেজমেন্ট সিকিউরিটি পার্ট। এই ম্যানেজমেন্ট যে সিকিউরিটি পার্টটা আছে এটা কিন্তু ভালো করে বুঝবেন, কারণ কোম্পানি যদি ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক যদি করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি কিন্তু প্রবলেম হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে ম্যানেজমেন্ট সিকিউরিটি পার্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আরেকটা পার্ট কি আছে না, হচ্ছে কোনো জায়গাতে হচ্ছে সে রেজিস্ট্রিকৃত কিনা, সে গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত কিনা, সে আসলে সে সিকিউরিটি বোর্ডের রেজিস্ট্রিকৃত কিনা, আমাকে কিন্তু সেটা কিন্তু দেখতে হবে। আর 4 নম্বর হচ্ছে কি না, ইনভেস্টমেন্ট পার্ট। ইনভেস্টমেন্ট পার্ট মানে হচ্ছে কোথায় ইনভেস্টমেন্টটা করছে। অ্যাকচুয়ালি আপনারা চাক্ষুষ দেখতে পাচ্ছেন যে কোথায় ইনভেস্টমেন্টটা করছেন। রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে ইনভেস্ট হচ্ছে, ফার্মা ডিভিশনে ইনভেস্ট হচ্ছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে ইনভেস্ট হচ্ছে, এফএমসিজি ডিপার্টমেন্টে ইনভেস্ট হচ্ছে, আপনার গার্মেন্টসের উপর ইনভেস্টমেন্ট হচ্ছে। তাহলে এই সব ডিপার্টমেন্টের উপর, সফটওয়্যার ডিপার্টমেন্টের উপর ইনভেস্টমেন্ট হচ্ছে, এই সব ডিপার্টমেন্টের উপর কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে। এবার আপনারা ভেবে দেখুন যে আপনারা কতদিনে একটা টাকাকে ডবল করতে পারবেন। তা সেই ক্ষেত্রে আমি একটি কথাই বলবো যে মিটিংসগুলো ভালোভাবে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করুন, কারণ মিটিং না শুনলে সব কিন্তু কোশ্চেন কিন্তু অ্যান্সার কিন্তু পাবেন না, সব কোশ্চেনে কিন্তু অ্যান্সার পাবেন না। অনেক লিডার দেখবেন বাইরে ঘোরাফেরা করছে, কিন্তু সঠিক এডুকেশন কটা লিডারের কাছে আছে। সেই জন্যই আজকে ডেভেলপটা আটকে যাচ্ছে। ডেভেলপটা আটকে যাচ্ছে কেন না, ডেভেলপটা আটকে যাচ্ছে এইটাই যে মানুষকে আমরা সঠিক এডুকেশন কিন্তু দিতে পারছি না। সঠিক এডুকেশন যেদিন পাবে সেদিন কিন্তু কেউ আর অন্য জায়গায় কিন্তু টাকা রাখতে যাবে না, সে কোঅপারেটিভেই টাকা রাখবে। যারা জানে, যারা বোঝে কোঅপারেটিভটা কী। আমার কাছে যাদের বই চলে তাদের অজস্র মানুষ হচ্ছে সরকারিজীবী। কেন জানেন? তারা জানে কোঅপারেটিভ কী জিনিস, তারা বোঝে। সেই জন্যেই আমি এই কথাটা বললাম যে কোঅপারেটিভ সম্বন্ধে আগে জানতে হবে, তার সম্বন্ধে এডুকেশন নিতে হবে। মোরাল গ্রুপ প্রচুর বড়। আমি আমার ক্ষেত্রেই বলছি কথাটা, কারণ নিজের জায়গাতে নিজে বললে তো ছোট হয়ে যাব না। তো সেই ক্ষেত্রেই আমি বলছি মোরাল যত দ্রুত ছুটছে আমি তত দ্রুত ছুটতে পারছি না, তবুও চেষ্টা করছি তার সঙ্গে সঙ্গে দৌড়াবার, কারণ তার সম্বন্ধে সঠিকভাবে এডুকেশন যদি নিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার হার্ট লেভেল বা ডাউন লেভেলকে আমি শিক্ষা দিতে পারবো না। এইসব জিনিসগুলো কিন্তু বিষয়গুলো জানতে হবে। বিশেষ করে স্পেশাল নোট আজকের দিনে দাঁড়িয়ে শামপুর ওয়ান যে ফ্র্যাঞ্চাইজি যে ওপেন আজ থেকে 2 মাস আগে কাগজ কলমে হয়ে গেছে, সেটা অফিসের উদ্বোধন হচ্ছে 10 তারিখে। তাই আপনাদের যারা আছেন সবাইকে জানাই স্বাগতম, ওয়েলকাম আমার তরফ থেকে এই ফ্র্যাঞ্চাইজি উদ্বোধন শামপুর ব্রাঞ্চ উদ্বোধনে আপনাদের জানাই স্বাগতম। যাই হোক, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, আর বেশি আর লেট করব না। শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।